প্রথমে আমি বলি আমি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ কি আসলে আমাদের পরিচয় হওয়া উচিত? আমরা যারা ইঞ্জিনিয়ারিং কাজ করছি এখানে কি আমরা ন্যারো ডাউন করে ফেলবো সবকিছু? এটা হচ্ছে আমার ফার্স্ট থিঙ্কিং। তো এইভাবে আসে আমরা একটা চিন্তা ধরি এভাবে যে বাংলাদেশে আসলে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুই রকম মানুষ আছে। এক গ্রুপ হচ্ছে যারা ওই বিদেশে যাবে, আরেক গ্রুপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে দেশে থাকবে। আমি যখন হচ্ছে এখান থেকে পাশ করি, আমার টিচার আছেন, টিচার কি আছেন? নাই, টিচারও আমার কথা শুনতে আসে নাকি। তো টিচাররা বেসিক্যালি হচ্ছে বলতো তুমি কিছু পারো না। আচ্ছা, যারা দেশে থাকে, আমার রেজাল্ট কিন্তু খুব খারাপ, আমার রেজাল্ট 3 এর নিচে। তো আমি কিছু পারি না। আমি বের হয়েছি, আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ। আমি মনে আছে আমার যখন ইন্টারভিউ দিতে গেছে আমি হইতেছে হা করে দাঁড়িয়ে থাকতাম, কি বলে কি বুঝি না। তো সেখানে কি আটকে থাকতে হবে? আটকে থাকার জায়গা নেই। প্রথমে আমি হইতেছে নিজেকে চিন্তা করলাম কি করতে হবে। আমরা ইঞ্জিনিয়ার আসলে সবকিছু পারি ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে। এই যে এখানে আমি যে আমার যে ক্যারিয়ার গ্রোথটা দেখাইছি, এখানে কিন্তু প্রথমে আমি কোর ইঞ্জিনিয়ারিং কাজ করলাম, তারপরে আমি চলে গেলাম কোর সেলসে। কোর সেলসে যাওয়ার পর বেসিক্যালি তখনই আমার কিন্তু আসলে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে। তো ওইখানে অ্যাচিভমেন্ট পরে কথা হবে। তারপরে গেলাম রহিমা ফ্রোজে। আর রহিমা ফ্রোজে এসে হচ্ছে আসলে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির যে গ্রোথ বা স্টার্টিং সুযোগ ছিল সবকিছু আসলে করার সুযোগ পেয়েছিলাম। সো এটার সাথে আসলাম হচ্ছে সারেন্স বাংলাদেশে। এটা ছিল হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ যে একটা কোম্পানি বাংলাদেশে কোনো ফুটপ্রিন্ট নাই, আমি সেই ফুটপ্রিন্টটা এস্টাবলিশ করছি, কারণ আমরা সব পারি। থার্ড ছিল হচ্ছে রেন্টিস, এটা একটা ছিল, এখানে বেশি দিন থাকি না। তারপর এখন র্যাঙ্কনে, র্যাঙ্কনের সাথে আমি দেখাচ্ছি এফএসএসপি। দিস ইজ অ্যান অ্যাকচুয়ালি আই এম রাইট নাও ডুইং অন কনসালটেন্সি on economic growth consultant, economist. I am the only engineering economist in Bangladesh, and this is a subject যেটাতে 3 জন হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে। আমরা এটা জানি না, আমরা শুধু মনে করি আমাদের কাজ হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং করা। 3 জন নোবেল প্রাইজ এখানে আছে। তো আসার পরে হচ্ছে দেখলাম যে ওই র্যাঙ্কনের হচ্ছে আসলে সোলারটা মানে আমার স্পেশালাইজ হচ্ছে একদম ওই ট্র্যাশ থেকে হচ্ছে ডেভেলপ করা। তো র্যাঙ্কনে এখন কাজ করছি। সায়েন্সে যখন আসি, সো সায়েন্স প্রথম যখন শুরু করে মানে দ্যাট টাইম বেসিক্যালি হচ্ছে এরকম ছিল, আমি রহিমা ফ্রোজে মোটামুটি প্রচন্ড কমফোর্টেবল পজিশনে আছি। তখন হচ্ছে আমার মানে ম্যানেজারের কাছে যে আমি বললাম, লাইন ম্যানেজারের কাছে যে বস আমাকে একটা আমার প্রমোশন লাগবে। তখন সে বললো যে এখন তো আমি প্রমোশন দিতে পারতেছি না, আসো 5 বছর পরে চিন্তা করি। সো উনি যখন বললেন 5 বছর পরে আমি আসলে কি হইতে চাই, আমি তখন বললাম যে 5 বছর পরে আমি আসলে আপনার সিটে থাকতে চাই, কনসিডারিং দ্যাট আপনার উপর উঠবে, আমি আপনার সিটে যেতে চাই। মানে উনি আসলে আমার সাথে কথা হারাই ফেললো। তখন বললো না আমরা আসলে এই সেই করার চেষ্টা করি। তো তখন একটা সার্কুলারে ছিল যে সারেন্স বলে একটা কোম্পানি এবং মানে বাংলাদেশে নতুন খুলতে যাচ্ছে। সো এখানে আমি জব হলো ম্যানেজার পজিশন। সো আমার আসলে একটা হচ্ছে এক জায়গায় একটা পড়া ছিল যে তুমি যদি 40 ইয়ার্স এর মধ্যে সিএক্স হতে না পারো, অ্যাকচুয়ালি তুমি আর আসলে সিএক্স হতে পারবে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই টার্গেট, এবং সেটা হতে গেলে আমাকে 30 এর মধ্যে ম্যানেজার হতে হবে। আমি কিন্তু যে 24 এ কিছু না পারা জেনারেশন। আমরা যখন হচ্ছে সায়েন্সে আসলাম, তো তখন মানে জোর করে চলে আসলাম। আমাদের রহিমা ফ্রোজের আসলে তখন আমার একটা ধারণা ছিল আমার বসের যে আমি 6 মাসের মধ্যে ফেরত আসবো। আর আমার ধারণা ছিল যে হচ্ছে বাংলাদেশে হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে। সো সেখান থেকে হচ্ছে সায়েন্স শুরু, এবং সায়েন্স থেকে হচ্ছে আমি আসলে বাংলাদেশ থেকে মায়ানমার অপারেশনটা চালাইছিলাম। আমার একটা ড্রিম ছিল হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে আমি আসলে কান্ট্রি মানে অন্য দেশে অপারেট করবো। দিস ইজ অ্যাকচুয়ালি একটা ড্রিম, এন্ড হচ্ছে আমি ইনভেস্টমেন্ট নিয়ে এসে জব ক্রিয়েট করবো। সো আলহামদুলিল্লাহ সুযোগ ছিল, বাট করোনার জন্য আসলে অনেক কিছু করতে পারিনি। রহিমা ফ্রোজে যখন ছিলাম, রহিমা ফ্রোজে যে আমি বললাম যে আমরা হচ্ছে একদম ক্র্যাশ থেকে শুরু করে এখানে সোলারের একদম নতুন একটা কোম্পানি ছিল, সেখানে আমরা একটা সোলার প্রজেক্ট করি। দিস ইজ অ্যাকচুয়ালি কোর টেকনিক্যাল। সো টেকনিক্যালিটি একটা পার্ট যেটা হচ্ছে আমরা কখনো হারাতে পারবো না। আর থার্ড ছিল হচ্ছে যে গেট কোতে আমি বলছিলাম যে গ্যাস ড্রিভেন সিএনজি ছিল। তো এইটাই হচ্ছে কথা। আমরা আসলে যেখানে আছি কি দেখতেছেন, আমাকে দেখতেছে হচ্ছে আমি একজন সাকসেসফুল কর্পোরেট লোক, কিন্তু আসলে আছে কি ওই যে আনসার্টেনিটি। আমি যখন সায়েন্সে জয়েন করলাম, কোম্পানি বাংলাদেশে কয়দিন থাকবে জানি না। তো
সেই সময় আসলে আমি হচ্ছে থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, আমার আব্বা বললো যে তুই চাকরি না করলে কি আসলে কিছু মানে ভেসে যাবে। আলহামদুলিল্লাহ পাশ করার পর আমার বাসা থেকে কিছু নিতে হয় না, কিন্তু এই একটা লাইন আমার লাইফে হচ্ছে একটা রিস্ক নিয়ে টাকা শিখেছে। আমার রিস্ক দরকার ছিল, এন্ড এই রিস্কটা অ্যাকচুয়ালি নো রিস্ক নো গেইন, সেটা থেকে আমি বলি যে আমার এই রিস্কটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমি 38 ইয়ার্সে সারেন্সে একটা ইউরোপিয়ান কোম্পানি যেটা কান্ট্রি ডিরেক্টর হতে পারি, যেটা সেই সময়কার ইয়ংগেস্ট কান্ট্রি ডিরেক্টর ইন বাংলাদেশ। তো এই সাহসটা তোমাদের থাকতে হবে। যত রিস্ক না নিবা, বসে থাকবা, কমফোর্ট লেভেলে থাকবা, ওকে সারা জীবন চাকরি করে যেতে পারবা। কিন্তু যদি রিস্ক নাও, স্কাই ইজ দ্য লিমিট। সো অলরেডি বলা হয়েছে যে বাংলাদেশে যখন আমি আসি, যে মানে আমি যখন যেখানে কাজ করি, আমার ফার্স্ট চিন্তাটা থাকে যে আমি হচ্ছে কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করবো। আমাকে সরকারে টাকা দিয়ে পড়াইছে, আমি বাংলাদেশের আসলে ট্যাক্স পেয়ারদের অবদান। তো যে কাজটাই করি আমাদের আসলে সবারই মনে রাখতে হবে এই কাজটা যেন আসলে দেশের কাজে লাগে। তো বাংলাদেশের ঢাকাতে ফার্স্ট সিএনজি গ্যাস ড্রিভেনের কাজ করা ছিল আমার। সেকেন্ড হচ্ছে আমি আরেকটা বলি, কখনো চাকরির পাশাপাশি প্যারালাল ইনকাম সোর্স কখনো ছাড়তে হবে না। অনেকে ব্যবসা করে, বাট ব্যবসা করতে গেলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসতে পারে বা হচ্ছে টাইম হ্যাম্পার করে। আমি যেটা করছি, আমি কনসালটেন্সি করছি। আমি সবসময় ধরে রাখছি যে হচ্ছে যে আমার কনসালটেন্সি করতে হবে, মানে আমি যেটা পারি। সো একটা ছিল হচ্ছে গুগল বাংলাদেশে, গুগল যখন হচ্ছে বাংলাদেশে 2009 এর দিকে আসে, তারা হচ্ছে ওই মানে তখন যারা কেউ দেখছে, এখানে আসলে কেউ দেখে নাই, কারণ এরা সেই সময় গুগলের বাংলার অবস্থা কেউ দেখার কথা না। ওই সময় আমি লিখলে গেলে আসতো হচ্ছে কি পিকুলার শব্দ আসতো। তো ওই বাংলা পার্টটা অ্যাকচুয়ালি ডেভেলপ করার কাজ করতাম আমরা। তো এই জিনিসটা ছিল তখন আমরা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হতো, এবং ওই আমি 2023 পর্যন্ত এখানে কাজ করি, যাতে আমি ছেড়ে দিলে ওই কাজটা আসলে ইন্ডিয়া চলে যাবে, সেজন্য হচ্ছে ছাড়তাম না। তো তারপর হচ্ছে উইন মেজারমেন্ট এক্সপার্ট হিসেবে, মানে কনসালটেন্সি যেটা, এটা ফিশনারের একটা কনসালটেন্সি ছিল, ইউএসএ এর হচ্ছে আমি একটা কনসালটেন্সি করছি। সো আমি অলরেডি বললাম যে আমি ফার্স্ট রিস্ক নিছিলাম হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং এ ছিলাম হচ্ছে গেট ওয়ান স্পিনিং এ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোর ইঞ্জিনিয়ারিং জব, এবং সেখানে হচ্ছে আমাকে ডিপ্লোমারা প্রচন্ড ভুগেছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, স্যার আছেন যেহেতু সেটাই বলি। ম্যাগনেটিক কন্ডাক্টর ছোট্ট জিনিস, 20-25 টাকার জিনিস, আমাদেরকে কখনো ক্যাম্পাসে দেখানো হয় না। সেই জিনিসটা নিয়ে আসলে আমাদের ভূগোল বুঝাতে গেছিল ডিপ্লোমারা, স্যার এই জিনিসগুলো একটু অ্যাভেলেবল করে। সো এটা ছিল একটা বড় ব্যাপার। সেকেন্ড জিনিস ছিল তখন আমি গেট করতে আসলাম যে সেলস, কারণ সেলস হচ্ছে অ্যাকচুয়ালি মানি জেনারেটিং করে, এবং মানি জেনারেটিং যারা করে বাংলাদেশে তাদের দিকে অ্যাকচুয়ালি পুরো ফোকাস থাকে। সো এই সেখান থেকে হচ্ছে আমি মানে নিজেকে হচ্ছে ডেভেলপটা করার চেষ্টা করি, এবং দ্যাট টাইম হচ্ছে আমি আসলে এমবিএ তে চলে যাই। তো ওই যে এমবিএ তে যে কি জানি গাধা হওয়া, সো আমরা আসলে গাধাই হয়েছি। সায়েন্স লঞ্চিং ফ্রম জিরো, এটা হচ্ছে আমার আরেকটা কথা। এই যখন আসি আমি 2015 এর ফার্স্ট, আমি অনলি পার্সন, যেখানে হচ্ছে আমার অ্যাকাউন্টস থেকে শুরু করে মানে এই জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সবই করতে হতো। তো এই জায়গাটা, এই সুযোগটা আসলে হচ্ছে আমি পেয়েছি, যেটা আমার কাজ, যেটা অ্যাকাউন্টসের কাজ আমি বলতে পারি, ওই অডিট কিভাবে হয় সেটাও জানতে পারি, এন্ড হচ্ছে সেলস এন্ড অপারেশন যেটা থাকে সেটাও করতে পারি। তো ওই সময় হচ্ছে বিদেশিরা বাংলাদেশে আসতো এবং একটা মোরালেস হচ্ছে আমার কাছে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি অপরচুনিটি। এবং এটা থেকে হচ্ছে যেটা আসছে যে আমরা ওই এই 8 বছরে আসলে অনেক কিছু শিখেছি আমরা। প্রায় হিউজ ইনভেস্টমেন্টও সে সময় আমরা বাংলাদেশে আনছিলাম, বাংলাদেশের সব মেগা প্রজেক্ট গুলোতে কাজ করার সুযোগ হয়েছিল, যে এবং উইথ কোয়ালিটি এন্ড আদার থিংস। সো এই রিস্কটা আমার আসলে টার্নিং পয়েন্ট ছিল একটা। সো টেকনিক্যাল বললাম যে আমরা টেকনিক্যাল একটা দেখালাম, আমি হচ্ছে বিজনেস পার্সপেক্টিভে বললাম এতদিন। টেকনিক্যাল ছিল হচ্ছে রহিম আফরোজে থাকার সময় পিডিবি থেকে একটা টেন্ডার হয় 650 কিলো উইকের সোলার প্রজেক্ট, অফ গ্রিড প্রজেক্ট, এবং সেই সময় হচ্ছে এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হতো। সো ওই কাজটা যখন আসে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি সর্ট অফ জিদ ধরে নিই, এবং সেই কাজটা করতে যে কন্টিনিউয়াসলি আমার মনে আছে আমি প্রায় 2 মাস আমি কন্টিনিউয়াসলি অফিস করতাম, মানে ছুটির দিনও যে অফিস করতাম, কারণ ওই সময় ওই ল্যান্ডফোন দিয়ে আমার বিদেশে কথা বলতে হতো, যেটা আমি ওই অফিস যেতে পারতাম না। সো ওইখানে থেকে আমরা এই টেন্ডারটা বিট করি, এবং প্রজেক্টটা সাকসেসফুলি হয়, বাট আনফরচুনেটলি আসলে হচ্ছে বন্যাতে ভেসে গেছে, নইলে এটা একটা আইকনিক প্রজেক্ট হতো। তো এটা আমি আবারও বললাম, আমি কোর ইঞ্জিনিয়ার বলতে পারি না, কিন্তু হচ্ছে লেগে থাকা এবং হচ্ছে নিজেদের যে আইডিয়া, সেই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট যদি কেউ করি আমরা আসলে সব পারবো। কারণ সবার একটা জিনিস আসলে বিশ্বাস করা উচিত, ওর 2টা হাত 2টা পা আছে, তাহলে আমারও তো আছে না। সো আমি আমার ক্যারিয়ারের কথা বললাম, এটা হচ্ছে আমার আসলে প্রফেশনাল লাইফ, বাট আমি কি আসলে প্রফেশনাল লাইফে ঠিক আটকে গেছি? অবশ্যই না, কারণ
তুমি আগেই আমি বলেছি যে জিনিসটা আমরা এসেছি আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে। পৃথিবীকে যেভাবে পেয়েছি তার থেকে অ্যাটলিস্ট একদিন হলে আগে রাখার চেষ্টা করতে হবে, তাহলে না হলে অন্য মানুষের সাথে আসলে তোমাদের পার্থক্য থাকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট। অলরেডি আমি ইঞ্জিনিয়ারের কথা বলছি। সো আমরা যে জায়গাটা থাকে, তো অ্যাকচুয়ালি আমরা ইম্প্যাক্টের পর আসলে লিডার্স হয়ে আমাদের আসলে এখন বিল্ড করতে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার জায়গা। বাংলাদেশের আমরা যে সিচুয়েশনে আছি এখন, আমরা প্রত্যেকটা জায়গায় অনেক আমাদের গ্যাপ আছে। আমরা যদি সেই জিনিসগুলোকে তৈরি করতে পারি, অনেক সামনে ফিউচার অপরচুনিটি আসবে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমার যেটা আসলো, আমার সেকেন্ড বা আরেকটা পরিচয়, আমি আসলে হচ্ছে প্রথম আলো বা অন্যান্য নিউজ আর্টিকেলে রেগুলার কলাম লিখি। 2009 থেকে আমি লিখতাম। আমি কিন্তু ক্যাম্পাসে কখনো লিখি নাই। আমাকে আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করে, তুই যে এইভাবে লিখতে পারিস, তোর তো জানতাম না। আমি বললাম, আমি যে লিখতে পারতাম এখানে জানতাম না, কারণ আমি আসলে এখানে কিছু পারতাম না। তো এই লেখাটাই থেকে শুরু হলো। তো আমাকে এই জায়গাটা থেকে হচ্ছে আমি মানে প্রায় 150-200-এর উপর আমার কলাম আছে। তো সেইখান থেকে আমাকে মানুষ চিনে। সেখান থেকে আমি হচ্ছে আপনার সিপিডির মতন জায়গায় আমি ট্রেনিং নিই। তো বিভিন্ন ভার্সিটি, বুয়েট ইনক্লুডিং। সো বুয়েটে টক শো, ক্যারিয়ার টক করা হয়, ইউল্যাব, অন্যান্য জায়গায় যেতে পারছি। সো ওই যে 3 না পেয়েও কিন্তু এখন ইউনিভার্সিটিতে আসলে ওই ক্লাস নেওয়ার সুযোগ আসছে। সো দিস মে বি অ্যান অপরচুনিটি ফ্রম ইউ। এই যে বললাম লেখালেখি করতেছে, এটার সাথে কি আমার লার্নিং শেষ হয়ে গেছে? অবশ্যই শেষ হয়নি। আমি এমবিএ করতে বলছি, আমি আইবিএ তে হচ্ছে ডিবিএ তে ভর্তি ছিলাম, বাট আনফরচুনেটলি আমাদের ক্যারিয়ার জন্য শেষ হয় না, বাট স্টিল আমি ডিবিএ পার্সু করছি। সো এর মধ্যে যেটা আসতেছে, আমি টিভি প্রোগ্রাম করছিলাম 1 বছর হচ্ছে, আমি টিভিতে অ্যাঙ্করিং করছি জিটিভিতে। দেন কলাম তো রেগুলার লিখি। তো পলিসি মেকিং এ হচ্ছে বিভিন্নভাবে সরকার বা অন্যান্য যে অ্যাসোসিয়েশন থাকে তাদেরকে সাপোর্ট করি। সো পলিসি মেকিং অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই কি এরিয়া। তো এবং এই জায়গাটা হইতেছে তোমাদের জন্য একটা বলি, বাংলাদেশে যারা পলিসি মেক করে মোস্টলি দে আর নট ইঞ্জিনিয়ার্স। তারা যে কাজটা আসলে করতেছে, তারা বিভিন্নভাবে পলিসি দিয়ে যাচ্ছে, বাট দে ডোন্ট নো হাউ টু ইমপ্লিমেন্ট এন্ড হাউ টু অ্যাচিভ। এই জায়গাটা আসলে একটা বড় গ্যাপ থাকে। সো এই জায়গাটা আসলে আমাদের জন্য ওপেন, আমরা সুযোগটা নেই না, এবং আমরা যে সুযোগ নিতে পারি এই জিনিসটাও আসলে কেউ বলে না। তো আমাদের জায়গায় এটা অনেক খালি আছে। তো তোমাদের জন্য এটা একটা অপরচুনিটি। এবং এর মাঝে হচ্ছে যেটা যে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে অলরেডি আমার 2টা পাবলিকেশন আছে, যেটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন, একটা শ্রীলঙ্কায় আর একটা ইন্দোনেশিয়ায় হয়েছে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কোরিয়ারে। আমি হচ্ছে টেকনোলজি ডিজিটালের কাজও করি, হেভি লিফটিং নতুন টেকনোলজি নিয়ে আসছি, বিজনেস ডেভেলপমেন্টও করি, পলিসি রিসার্চও করি, রিনিউয়েবলও করি। আমাদের একের মধ্যে এটার ভিতরে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, পিবি আমার একটা সেক্টর। সো সিভিল আমি দেখতে পারতেছি, মেকানিক্যাল আমার দেখা হচ্ছে, কম্পিউটারে আমার দেখা হচ্ছে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল দেখেছি। সো আমরা কি আসলে ওই একটা নিজে যে সাবজেক্ট পড়ছি সেখানে আটকে থাকতে পারবো? সো দিস ইজ অ্যাকচুয়ালি ইউর থিঙ্কিং। আমরা আসলে সব জায়গায় আমাদের যেভাবে ডেভেলপ করে দেয়া হয়, সেটার ভিতরে আমরা আসলে সব সাইডে যেতে পারি, শুধু তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা। সো এটাই হচ্ছে আমি বললাম যে তোমরা আসলে কিসের জন্য ওয়েট করতেছো, যে এন্ড তোমরা নিজেদেরকে ডেভেলপ করবা কিনা। আমাদের যে ইঞ্জিনিয়াররা যেটা থাকে, তারা বিদেশে যে অনেক সাকসেসফুল কাজ করতেছে, তাদের রিসার্চ বা অন্যান্য জিনিস অনেক কিছু আছে, কিন্তু বাংলাদেশে যখন থাকে আমরা আসলে হচ্ছে মোস্টলি অপারেশনাল কাজ করি। উই আর নট অ্যাকচুয়ালি ডিসিশন মেকার এন্ড সামথিং। সো আমি অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি বলি, ফরচুন 500 এর 33% সিইও হচ্ছে ইঞ্জিনিয়ার। সো আমরা কি এটা দেখতে পারি না যে বাংলাদেশে হচ্ছে আমরা 50% হচ্ছে ইঞ্জিনিয়ার নিতে পারবো? সো এটাই যে রিস্ক উই ফেস, আমাদের রিস্ক নিতে হবে, আমাদের হচ্ছে ডিসিশন নিতে হবে, আমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা যদি স্বপ্ন দেখি অবভিয়াসলি চেঞ্জ আসবে, এবং চেঞ্জেস করার ক্ষমতা এই তোমরা যেখানে যারা আছো, তোমরা হচ্ছে যখন ভর্তি পরীক্ষা দিছো, তোমরা মোরলেস হচ্ছে তোমরা বাংলাদেশের টপ 5000 মানুষের মধ্যে 100। তো তোমরা টপ 5000 মানুষের থেকে তোমরা অবশ্যই হচ্ছে, কেউ যদি নিজেকে চেঞ্জ করে 100-200-এর মধ্যে আসে কোনো ব্যাপার না। বাংলাদেশে কাজের লোক খুব কম। আমরা যখন ইন্টারভিউ নিই, আমরা আসলে পজিটিভ ইন্টেন্ট করা লোকজন পাই না। সো আমরা যারা দেশে থাকতে চাও, কন্টিনিউসলি গ্রো করো, দেশ তোমাদের সাথে থাকবে।